আমাদের দেশ ভারতবর্ষের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি আমরা দেখতে পাবো হিন্দু মুসলিম দাঙ্গার একটা বিরাট ইতিহাস। এই ইতিহাস আজকের নয়, এই ইতিহাস বহু দিনের। সেই ইতিহাস পর্যালোচনা করতে গেলে একটা দীর্ঘতম পর্বই অতিবাহিত হবে, তাই সে পর্বে আর যাব না। শুধু এইটুকু বলবো, হিন্দু মুসলিমের দাঙ্গা যে বৃহত্তর থেকে বৃহত্তর দিকে এগিয়ে গিয়েছিল এবং একই সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে সেই দাঙ্গার প্রেক্ষাপটের মধ্যেও দাঙ্গাবাজদের অতিক্রম করে বহু হিন্দু মুসলমান ভাই ভাইতেও পরিণত হয়েছিল। একে অপরের প্রতি পরিবারের সহমর্মিতা, ভালোবাসা এবং হৃদয়ের সহানুভূতিকে কাছে নিয়ে তারা রক্তের সম্পর্কে না হলেও হৃদয়ের বন্ধনে ভ্রাতৃত্ববোধের জাগরণ করেছিল। সেই রকমই একটি আজকের পর্বের আলোচনা রাখছি। আদাব, সমরেশ বসুর লেখা সেই গল্পে হিন্দু মুসলিমের জনজীবনের একত্রীকরণ, তারা কিভাবে এক এবং বিচ্ছিন্ন হওয়ার ঘটনা, পারিপার্শ্বিক অবস্থার চাপে তাদের জীবনের যে টালবাহানার গল্প, তাই আলোচনা করব। আমাদের এই আলোচনা মূলত রাখছি আইএসসি বোর্ডের সিলেবাসকে কেন্দ্র করে। তবে তোমাদের অন্য কোনো কলেজ বা স্কুলেও যদি এগুলো থেকে থাকে বা অন্য কোনো ক্লাসেও যদি থেকে থাকে, তোমরাও কিন্তু এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারো। তাই প্রথমেই আজকের আমরা আমাদের আলোচনার সূচনাতে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু লাইন ধরে ধরে বিস্তারিত আলোচনায় নামবো। এখানে কোনো রকম ওভারঅল আলোচনার জায়গা আমি রাখছি না, কেননা টেক্সচুয়াল বেস করে যেহেতু লাইন তুলে তোমাদের কোয়েশ্চেন হবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু টেক্সটটা খুঁটিয়ে পড়াটা ভীষণ পরিমাণ জরুরি বলেই আমি মনে করি। তাই জন্য আমি গল্পের ভিতরের যে সংগৃহীত তথ্যগুলি সেইগুলোকে কিন্তু সামনে রেখে আমি আমার আলোচনাটাকে পরিবেশন করব। আদাব গল্পে দেখো, বলছে রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি হয়েছে। দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানে, মুখোমুখি লড়াই, দা, সরকি, ছুরি, লাঠি নিয়ে। তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্ত ঘাতকের দল। চোরাগোপ্তা হানছে অন্ধকারকে আশ্রয় করে। লুঠেরা বেরিয়েছে তাদের অভিযানে। মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলেছে। বস্তিতে বস্তিতে জ্বলছে আগুন। মৃত্যুকাতর নারী, শিশুর চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বিভৎস করে তুলছে। তার ওপর এসে ঝাঁপিয়ে পড়ছে সৈন্যবাহিনী গাড়ি। তারা গুলি ছুটছে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে। তাহলে গল্পের সূচনাতেই দেখছি আমরা 144 ধারার একটা রূপরেখা। 144 ধারা কি তোমরা কি জানো? যদি জানো কমেন্ট সেকশনে জানিও তোমরা। তবে হ্যাঁ, আমি আমার দিক থেকে একটু বলে দিই। 144 ধারা হচ্ছে কোনো অঞ্চলে যদি যুদ্ধ কালীন পরিস্থিতি দেখা যায় বা কোনো একটা জায়গায় দেখা গেল যে প্রচুর ঝগড়া ঝামেলা হচ্ছে, দাঙ্গা বেঁধেছে হিন্দু মুসলমানের মধ্যে, সেই রকম শুধু হিন্দু মুসলমান বলে না, যে কোনো ক্ষেত্রেই দাঙ্গা হতে পারে। এখানের প্রেক্ষাপটটা হিন্দু মুসলমানের দাঙ্গা। তো সেই ক্ষেত্রে সেই জায়গায় সরকারিভাবে আইনানুগ ব্যবস্থাপনা জারি করে 144 ধারা জারি করা হয়, যেখানে মানুষ জমায়েত করতে পারবে না, সব মানুষ আলাদা আলাদা ভাবে যাবে। আর কোনো সন্দেহভাজন মানুষকে যদি পুলিশ মনে করেন, সে কিন্তু গুলি করে দিতে পারেন, এই অর্ডারও কিন্তু থাকে। এখানেও ঠিক সেই রকমই একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, কেননা সেখানে প্রচুর লুঠেরা, চোরাগোপ্তা, এরা কিন্তু বিভিন্ন রকম ভাবে এখানে তাদের ক্রিয়াকর্ম চালিয়ে যাচ্ছে। বস্তিতে বস্তিতে আগুন জ্বলছে, মানে বুঝতে পারছো একটা ভয়াবহ উত্তেজনাকর পরিবেশ। সেই পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষ যে বিভৎসতার সম্মুখীন হচ্ছে, সেইগুলোর যাতে আর সম্মুখীন হতে না হয়, তার জন্যই কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তোমার এখানে 144 ধারা কিন্তু জারি করা হয়েছে। বলছে কি, দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে এ জায়গায়। ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে দুটো গলির মাঝখানে, খানিকটা ভাঙাচোরা অবস্থায়। সেটাকে আড়াল করে গলির ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটি লোক। মাথা তুলতে সাহস হলো না, নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ। কান পেতে রইল দূরের অস্ফুট কলরবের দিকে। কিছুটা বোঝা যায় না, আল্লাহু আকবার কি বন্দে মাতারাম। তাহলে এই দুটোর মধ্যে দিয়ে যে জিনিসটা বোঝাচ্ছে, বলতে চাইলো যে পরিবেশ পরিস্থিতি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে ডাস্টবিনটা উল্টে এসে পড়ছে গলি দুটোর মাঝখানে, খানিকটা ভাঙাচোরা জায়গার মধ্যে।
সেটাকে আড়াল করে রেখেছে একটা গলির ভিতর দিয়ে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসে একটা লোক। অর্থাৎ মোট কথা ওই ডাস্টবিনটার অন্তরালে একজন লোক লুকিয়ে রয়েছে। কোনোভাবে সে নিজের প্রাণের সংশয়তা তার মনের জাগরিত হয়েছে। সে মনে করেছে এই জাগরণ হয়তো কোনোভাবে আমার একটু প্রবলেমেটিক ওয়েতে প্রেজেন্ট হতে পারে। তাছাড়া সে কান পেতে দূরের কলরবের দিকে শুনতে পাচ্ছে, মানে বলতে চাইছে যে ধরো দূরে যে আওয়াজ আসছে বা কোনো একটা চিৎকার বিভৎসতার সৃষ্টি, সেটা সে দূর থেকেই ক্ষীণ আওয়াজ বা সেটার অনুমান সাপেক্ষতার নিরিখে সে একটু অনুধাবন করতে পারছে। তাই জন্য সে কিছু বোঝা যাচ্ছে না। সে বলছে আল্লাহু আকবার কি বন্দে মাতারাম, অর্থাৎ আল্লাহু আকবার বললে সেটা মুসলিমদের একটা আওয়াজ, আর যদি বন্দে মাতারাম বলে সেটা একটা হিন্দুদের আওয়াজ। তাহলে এখানে আওয়াজটা কিসের আসছে সেটা সে অনুমান করে উঠতে পারছে না। তাই জন্য তার মনে কিন্তু একটা বিভৎসতার সৃষ্টি হচ্ছে, ভয়াবহতার সৃষ্টি হচ্ছে যে আমি যে পরিস্থিতিটার মধ্যে দিয়ে যাচ্ছি আমি কোন পক্ষ নেব। যদি বিপক্ষের লোক এসে যায় আমার তাহলে প্রাণ সংশয়ের একটা দিক সুনিশ্চিত হবে। সেইটাকে থেকে বাঁচার একটা যেন কোথাও অভিপ্রকাশ কবি লক্ষ্য মানে ওই ব্যক্তি লক্ষ্য করছেন। বলছে হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল, আচম্বিতেই শিরশিরিয়ে উঠল দেহের সমস্ত শিরা উপশিরা। দাঁতে দাঁত চেপে হাত পাগুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্য। কয়েকটা মুহূর্ত কাটে, নিশ্চল নিস্তব্ধ চারিদিক। বোধহয় কুকুর তাড়া দেওয়ার জন্য লোকটা ডাস্টবিনকে ঠেলে দিল একটু। খানিকক্ষণ চুপচাপ, আবার নড়ে উঠল ডাস্টবিনটা। ভয়ের সঙ্গে এবার একটু কৌতূহল হলো। আস্তে আস্তে মাথা তুলল লোকটা। ওপাশ থেকেও উঠে এলো ঠিক তেমনি একটি মাথা। মানুষ। ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী, নিষ্পন্দ নিশ্চল, হৃদয়ের স্পন্দন তালহারা, ধীর স্থির চারটে চোখের দৃষ্টি ভয়ে সন্দেহে উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, উভয়কে খুনি ভাবছে। চোখে চোখ রেখে উভয়েই একটা আক্রমণাত্মক প্রতীক্ষা করতে থাকে। কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকেই আক্রমণ এলো না। এবার দুজনের মনেই একটা প্রশ্ন জাগলো, হিন্দু না মুসলমান? এই প্রশ্নের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিটা দেখা দেবে। তাই সাহস করছে না কেউ কাউকে সে কথা জিজ্ঞেস করতে। প্রাণভীত দুটি প্রাণী পালাতেও পারছে না, ছুরি হাতে আততায়ী ঝাঁপিয়ে পড়ার ভয়। দেখো এখানে বলতে চাইছে ঠিক অপর প্রান্ত থেকে আরেকজন লোকের আগমন ঘটলো। তখন একে অপরকে দেখে তারা স্তম্ভিত, ভীত, সন্ত্রস্ত হয়ে গেল। তারা তাদের দুটো চারটে চোখ যেন একে অপরের দিক থেকে সরাতে পারছে না। তারা অবাক হয়ে ভাবছে মানুষ। তার কারণ এইরকম একটা পরিস্থিতি, এখানে যেন মানুষও একটা সাধারণ হিংস্র প্রাণীর থেকে বড় হিংস্র পরিণত হয়েছে। তাদের জীবনযাপনের রূপরেখা আরো কত হিংসাত্মক হতে পারে সেটা কিন্তু তারাও অনুমান করতে পারছে না। এই যে বিশ্বাস অবিশ্বাসের টালবাহানা, এই রূপরেখাটাই কোথাও গিয়ে যেন একটা হিংসাত্মক মনোভাবের দৃষ্টি আকর্ষণ করছে। তাই বলছে কেউ কাউকে যেন এখানে বিশ্বাসযোগ্যতার দিক দিয়ে দেখতে পাচ্ছে না। উভয়কে কি ভাবছে না, খুনি ভাবছে। চোখে চোখ রেখে উভয়ই একটা আক্রমণাত্মক প্রতীক্ষা করতে থাকে যে কেউ হয়তো আক্রমণ করবে তাদেরকে। কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পথ থেকেই কিন্তু আক্রমণ জিনিসটা এলো না। তখন তাদের মনে প্রশ্ন জাগছে যে এরা হিন্দু না মুসলমান। মানে একে অপরকে ভাবছে ও মুসলিম হতে পারে বা ও হিন্দু হতে পারে, দুজনেই দুজনের সম্পর্কে এই জিনিসটা ধারণা করছে। তখনই ভাবছে যে এই জিনিসটা যদি একবার জানা যায় তাহলে হয়তো আমাদের এই যে এই সিচুয়েশনটার একটা শেষ পরিণতি দেখা দিতে পারে। কেন না, যদি আমরা বিরোধী কি বলে এর সম্প্রদায়ের লোক হই তাহলে হয়তো একে অপরকে ছুরির আঘাতে তখনই শেষ করে দিতে পারে। এই চিন্তা চেতনা, অর্থাৎ পরিবেশ পরিস্থিতি এতটাই উত্তপ্ত, কেউ কাউকে বিশ্বাসের জায়গাটা রাখছে না। কেন জানোই, এর আগে আমরা পড়লাম চতুর্দিকে কিন্তু হিংসাত্মক মনোভাব ছেয়ে গেছে, হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লেগেছে, একে অপরকে খুন করবার, লুট করবার, আগুন জ্বালিয়ে তাদের বাড়িঘর শেষ করে দেওয়ার এই জায়গাগুলোতে প্রত্যেকে একেবারে উদ্গ্রীব হয়ে রয়েছে, যেখানে তাদের চিন্তা চেতনা ব্যক্তিগতভাবে মানবিক আর নেই, সেটা সাম্প্রদায়িক হয়ে গেছে। সেই জায়গাটাকেই কিন্তু বারবার হাইলাইট করছেন আমাদের লেখক। বলছে কি,
অনেকক্ষণ এই সন্দিহান ও অস্বস্তিকর অবস্থায় দুজনেই অধৈর্য হয়ে পড়ে। একজন শেষ অবধি প্রশ্ন করে ফেলে, হিন্দু না মুসলমান? আগে তুমি কও, অপর লোকটি জবাব দেয়। পরিচয় কি স্বীকার করতে ভয়ই নারাজ। সন্দেহের দোলায় তাদের মন দুলছে। প্রথম প্রশ্নটা চাপা পড়ে, অন্য কথা আসে। একজন জিজ্ঞাসা করে, বাড়ি কোনখানে? তাহলে দেখো, এরা একে অপরকে হিন্দু না মুসলিম সে প্রশ্ন করার পরেও কিন্তু সাহস করে কেউ কাউকে উত্তর দিল না। কেন না, মনের মধ্যে সেই ভীত সন্ত্রস্ত মনোভাব যে একে অপরকে যদি তারা মেরে ফেলে, এই ভাবটা যে অপর পক্ষের লোক হয়তো আমাকে মেরে ফেলতে পারে, এই চেতনাটা, তার জন্য কিন্তু তারা আর সাহস করে কিছু বলল না। একে অপরকে শুধু জিজ্ঞেস করলো, বাড়িটা কোনখানে? বললো বুড়িগঙ্গার হেই পারে, সুবইডায়। তোমার? বললো চাষাড়া নারায়ণগঞ্জের কাছে। কি কাম করো? নাও আছে আমার, নাওয়ের মাঝি। আর তুমি? নারায়ণগঞ্জের সুতাকলের কাম করি। তাহলে এখানেই দুজন ব্যক্তির পরিচয় আমরা প্রথম জানতে পাচ্ছি। এই জায়গাটা কিন্তু ভালো করে মনে রাখবে। একজন বুড়িগঙ্গার হেই পারে সুবইডায় থাকে, তার পেশা কি না, সে চাষবাস করেন। সে না, তার হচ্ছে কি, বুড়িগঙ্গার হেই পারে যিনি থাকে তিনি হচ্ছে কি না, নাও আছে আমার, মানে নৌকার মাঝি তিনি। আর যিনি চাষারা নারায়ণগঞ্জের কাছে থাকে তিনি কি না, তিনি নারায়ণগঞ্জে সুতাকলের কাজ করেন। এই হচ্ছে দুজনের পেশা, এটা কিন্তু খেয়াল রাখবে। বলছে এরপরেই সবকিছু আবার চুপচাপ হয়ে যায়। অলক্ষ্যে অন্ধকারের মধ্যে দুজনে দুজনের চেহারাটা দেখবার চেষ্টা করে উভয়ে পোশাক পরিচ্ছদটা খুঁটিয়ে দেখতে। অন্ধকার আর ডাস্টবিনটার আড়াল সেদিক থেকেই অসুবিধা ঘটিয়েছে। হঠাৎ কাছাকাছি কোথায় একটা শোরগোল ওঠে, শোনা যায় দুপক্ষের উন্মত্ত কণ্ঠের ধ্বনি। সুতাকলের মজুর আর নাওয়ের মাঝি দুজনেই সন্ত্রস্ত হয়ে একটু নড়ে চড়ে ওঠে। তাহলে এইরকম তাদের আলাপচারিতার মধ্যেই হঠাৎ করে দূর থেকে একটা আওয়াজ শুনতে পায় তারা। সেই আওয়াজটার মধ্যে তাদের মনে কিন্তু আবার ভয়, ভীতি, সন্ত্রস্ততা এইগুলোকে আবার গ্রাস করে ধরে, যে কারণে দুজনে একটু নড়ে চড়ে তাদের জায়গাকে একটু ভালো করে বসে। ধারে কাছেই যেন লাগছে। সুতা মজুর কণ্ঠে আতঙ্কে ফুটে উঠলো। চলো এইখান থেকে উঠা যাই। মাঝিও বলল, উঠলো অনুরূপ কণ্ঠে। সুতা মজুর বাধা দিল, আরে না না, উঠো না, জানটারে দিবা নাকি? মাঝির মন আবার সন্দেহে দুলে উঠল। লোকটার কোনো বদ অভিপ্রায় নেই তো? সুতা মজুরের চোখের দিকে তাকালো সে। সুতা মজুরও তাকিয়েছিল। চোখে পড়তেই বলল, বইও, যেমন বইয়া রয়েছ সেই রকমই থাকো। অর্থাৎ একে অপরের মধ্যে সন্দেহটা এখনো যায়নি। সন্দেহটা রয়েছে যে একে অপরকে হয়তো গ্রাস করে ধরবে, হয়তো একে অপরকে খুন করে ফেলতে পারে। তো এখান থেকে উঠার যে প্রস্তাব দিচ্ছে, তাই মনের মধ্যে ভয় লাগছে যে এই আবার আমাকে ভুলিয়ে বালিয়ে অন্য কোথাও নিয়ে গিয়ে মেরে ফেলবে না তো, বা আমার সঙ্গে কিন্তু বদ অভিপ্রায় নেই তো। এই চেতনার জেরে কিন্তু তারা আবার কিন্তু আমাদের প্রতি কিন্তু ভয়ের দৃষ্টি রাখছেন এবং তারা বলতে চাইছেন যে এইরকম করাটা উচিত নয়। তোমার কোথাও যেও না, তুমি যেখানে রয়েছো সেখানেই চুপচাপ কিন্তু বসে থাকো। পরবর্তী লাইন দেখো কি বলছে, মাঝির মনটা ছ্যাঁত করে উঠল সুতা মজুরের কথায়। লোকটা কি তাহলে যেতে দেবে না নাকি? তার সারা চোখে সন্দেহ আবার ঘনিয়ে এলো। জিজ্ঞেস করলো, কেন? সুতা মজুরের চাপা গলায় বেজে উঠল, কেন কি? মরতে যাইবা নাকি তুমি? কথা বলার ভঙ্গিটা মাঝির ভালো ঠেকলো না। সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠল, যামু নাকি এই আইনদার গলির ভেতরে পইরা থাকুম নাকি? তাহলে দেখো, বিশ্বাসযোগ্যতা এখনো পর্যন্ত দুজনের মধ্যে নেই। এ ওকে যেতে বারণ করছে, তার কারণ হচ্ছে এর মনে হচ্ছে এ হয়তো ওকে নিয়ে গিয়ে মেরে ফেলতে পারে। আর এ ভাবছে যে আমাকে যেতে দিচ্ছে না, তার কারণ হচ্ছে আমাকে এখানে রেখে মেরে ফেলতে পারে। তাহলে এখনো পর্যন্ত কিন্তু দুজনের মধ্যে কোনো রকম বিশ্বাসযোগ্যতার কোনো রকম দিক আমরা দেখতে পাচ্ছি না। লোকটার জেদ দেখে সুতা মজুরের গলায়ও ফুটে উঠল সন্দেহ। বলল, তোমার মতলবটা তো ভালো মনে হইতেছে না। কোন জাতির লোক তুমি কইলা না? শেষে তোমাকে দলবল যদি ডাইকা লইয়া আহো আমার মারণের লাইগা। এইটা কেমন কথা কও তুমি? স্থান কাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে ওঠে। তাহলে সে যখন যেতে দিচ্ছে না, সে বলছে যে আমি কি গলির মধ্যে পড়ে কি মরবো নাকি? লোকটা জেদ দেখে সুতা মজুরের গলা তখন সন্দেহ ফুটছে। সে কি ভাবছে? সে বলছে যে তোমরা কি এক্ষুনি দলবল নিয়ে এসে আমাকে মেরে ফেলার কোনো প্ল্যান করছো? তখন এবার চেঁচিয়ে উঠছে, কেন?
আমাকে তুমি এই কথা বলছো কেন? আমি কি এইরকম মানুষ? ভালো কথা কইছি ভাই, বইও মানুষের মন বোঝো না। সুতা মজুরের গলায় যেন কি ছিল। মাঝি একটু আশ্বস্ত হলো শুনে। তুমি চইলা গেলে আমি একলা থাকুম নাকি? শোরগোলটা মিলিয়ে গেল দূরে। আবার মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে সব। মুহূর্তগুলিও কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো। অন্ধকারের গলির মধ্যে ডাস্টবিনের দুই পাশেই দুটি প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা। মোস্ট ইম্পর্টেন্ট লাইন, যে এই যে অন্ধকার গলির মধ্যে ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা, এই লাইনটা তুলে কিন্তু প্রশ্ন আসে। তো এইখানে দাঁড়িয়ে তোমাকে কিন্তু একটু প্রশ্ন করতেই পারে যে শোরগোলটা তো দূরের দিকে মিলিয়ে যাচ্ছে, আবার মৃত্যুর মতো একটা স্তব্ধতা চতুর্দিকে ক্রিয়া করছে। এখন একটু যেন একে অপরের প্রতি একটু বিশ্বাস রাখছে যে একজন চলে গেলে আর একজন একা কিভাবে থাকবে। এই একা থাকার যে মানে প্রবলেমটা, সেইটা যাতে দূর হয় সেইটার দিকেই কিন্তু দৃষ্টি রাখছে। যে ঘরের কথা, মা বউ ছেলে মেয়ের কথা, তাদের কাছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে? না তারাই থাকবে বেঁচে? কথা নেই বার্তা নেই, হঠাৎ কোত্থেকে বজ্রপাতের মতো নেমে এলো দাঙ্গা। এই হাটে বাজারে দোকানে এত হাসাহাসি, এত কথা কওয়াকই, আবার মুহূর্ত পরেই মারামারি কাটাকাটি, একেবারে রক্ত গঙ্গা বইয়ে দিল সব। এমন ভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে? কি অভিশপ্ত জাত! সুতা মজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। দেখা দেখি মাঝিরও একটা নিঃশ্বাস পড়ে। তাহলে এখান দিয়ে তোমাকে বলতে চাইছে যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে মানুষের জীবন কতটা অসহায়ত্ব গ্রাস করেছে। তারা একে অপরের প্রতি এবার ডিপেন্ড করতে শুরু করেছে। তারা এবার দেখতে পাচ্ছে আস্তে আস্তে আবার দাঙ্গা নামছে, আবার দলাদলি মারামারি কাটাকাটি, একটা যুদ্ধ পরিস্থিতি, একটা দাঙ্গাবাজ হিংস্রতার পরিবেশ চতুর্দিকে কিন্তু ক্রিয়া করছে। তার মধ্যে দিয়ে এই যে পরিবেশ পরিস্থিতির রূপরেখা, সেটা কিন্তু খুব সুন্দরভাবে নির্মিত হচ্ছে। হঠাৎ করে একজন প্রস্তাব দিচ্ছে, বিড়ি খাইবা? সুতা মজুর পকেট থেকে একটা বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝির দিকে। মাঝি বিড়িটা নিয়ে অভ্যাস মতো দু একবার টিপে কানের কাছে বার কয়েক ঘুরিয়ে চেপে ধরলো ঠোঁটের ফাঁকে। সুতা মজুর তখন দেশলাই জ্বালাবার চেষ্টা করছে। আগে লক্ষ্য করেনি জামাটা কখন ভিজে গেছে, দেশলাইটাও গেছে সেঁতিয়ে। বার কয়েক খসখস শব্দের মধ্যে শুধু একটা আত্রা নীলচে ঝিলিক দিয়ে উঠল। বারুদ ঝরা কাঠিটা ফেলে দিল বিরক্ত হয়ে। হালার মেজবাতিটাও গেছে সেতাইয়া। আর একটা কাঠি বের করলো সে। মাঝি যখন খানিকটা অসবুর হয়েই উঠে এলো সুতা মজুরের পাশে, আরে জ্বলবো জ্বলবো, দেও দেহিনি, আমার কাছে দেও। সুতা মজুরের হাত থেকে দেশলাইটা প্রায় ছিনিয়ে নিল সে। দু একবার খসখস করে সত্যিই সে জ্বালিয়ে ফেললো একটা কাঠি। সোহান আল্লাহ, নেও নেও, ধরাও তাড়াতাড়ি। ভূত দেখবার মতো চমকে উঠলো সুতা মজুর। টেপা ঠোঁটের ফাঁক থেকে পড়ে গেল বিড়িটা। তুমি, অর্থাৎ এর মধ্যে দিয়ে কি বলতে চাইলো? দেখো, একে অপরকে বিড়ি খাওয়ার প্রস্তাব দিল, একে অপরকে না, সরি, এখানে কি বলে, মাঝির দীর্ঘ নিঃশ্বাস পড়ে আর তারপর বলছে বিড়ি খাইবা। সুতা মজুর পকেট থেকে একটা বিড়ি বার করে মাঝিকে দিল। তাহলে এবার খাওয়ার পরে সে হঠাৎ করে আগুন জ্বালানোর প্রয়োজন। আগুন জ্বালাতে গিয়ে দেখছে যে পুরো দেশলাইয়ের বাক্স সেপিয়ে গেছে। তখন বেশ কয়েকবার মানে সেটাকে খসখস করে জ্বালানোর চেষ্টা করতে করতে একটা সময় জ্বালিয়ে ফেললো। যেই জ্বালিয়ে ফেললো অমনি তখন কি দেখা যাচ্ছে যে দু একবার খসখস করে সত্যি কিন্তু সুতা মজুরের কি বলে, সুতা মজুর বলছি, তোমার মাঝির হাত থেকে কিন্তু জ্বালিয়ে ফেললো। যেই জ্বালিয়ে ফেলার একটা উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে তার মানে সহজসাধ্য ভঙ্গিতেই সে বলে ফেললো সোহান আল্লাহ। এই শব্দটার মধ্যে দিয়ে বোঝা গেল ভূত দেখবার মতো করে সুতা মজুর কিন্তু চমকে উঠলো। যে তার মানে মাঝি, তার মানে কি, মাঝি কিন্তু মুসলিম মানুষ, সে কিন্তু হিন্দু নয়। কারণ সে সোহান আল্লাহ শব্দটা মাঝি বলে ফেলেছে। এই ভীত সন্ত্রস্ততার মধ্যে দিয়ে তাদের মধ্যে কিন্তু একটা বিরাট বিদ্যুৎ চমকিত একটা আলোড়ন খেলে গেল। তার মধ্যেই সে যেন হঠাৎ করে তার এই ঠোঁটের ফাঁক থেকে বিড়িটা পড়ে গেল আর সে বলে উঠল তুমি। এই কিন্তু একটা তার ভীত সন্ত্রস্ততা, একটা আবেগজনিত শব্দ তার মুখ থেকে পরিস্ফুট হচ্ছে। একটা হালকা বাতাস যেন ফু দিয়ে নিভিয়ে দিল কাঠিটা। অন্ধকারের মধ্যেই দুজোড়া চোখ অবিশ্বাসী উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল। কয়েকটা নিস্তব্ধ পল কাটে। মাঝি চট করে উঠে দাঁড়ালো, বলল, হ, আমি মুসলমান। কি হয়েছে? সুতা মজুর ভয়ে ভয়ে জবাব দিল, কিছু হয় নাই, কিন্তু
মাঝির বগলের পুটুলিটা দেখিয়ে বলল, ওইটার মধ্যে কি আছে? পোলা মাইয়ার লাইগা 2টা জামা আর 1খান শাড়ি, কাইল আমাগো ঈদের পরব জানো। আর কিছু নাই তো? সুতা মজুরের অবিশ্বাস দূর করতে চায় না। মিথ্যা কথা কইতেছি নাকি? বিশ্বাস হয় না? দেখো। পুটুলিটা বাড়িয়ে দিয়ে সে সুতা মজুরের দিকে। আরে না না ভাই, দেখুম আর কি, তবে দিনকালটা দেখছো তো, বিশ্বাস করন যায়? তুমিই কও। হেই তো হক কথাই। ভাই তুমি কিছু রাখো টাকো নাই তো? ভগবানের কিরা কইরা কইতা পারি, একটা শুইও নাই। পরানটা লইয়া অন ঘরের পোলা ঘরে ফিরে যাইতে পারলে হয়। সুতা মজুর তার জামা কাপড় নেড়ে চেড়ে দেখায়। এখানে সে সুবহানাল্লাহ বলার পরেই তাদের মধ্যে কিন্তু একটা অবিশ্বাসের প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। সেই অবিশ্বাস কোথাও গিয়ে তাদের মধ্যে কিন্তু আস্তে আস্তে শিথিল হতে শুরু করে। অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাস উত্তেজনায় কিন্তু বড় বড় হয়ে উঠতে শুরু করে। কয়েকটা নিস্তব্ধ পলক তাদের মধ্যে দিয়ে কাটতে শুরু করে। মাঝি তখন হঠাৎ করে বলল যে, হ্যাঁ আমি মুসলমান, তাতে হয়েছেটা কি? তখন সুতা মজুর ভয়ে ভয়ে বলছে, কিছুই হয়নি, তার একটা পুটুলি ছিল, সেই পুটুলিটার মধ্যে কি আছে সে ভাবছে হয়তো ওর মধ্যে কোনো অস্ত্র শস্ত্র থাকতে পারে যেটা দিয়ে সে আমাকে খুন করতে পারে। সে ভয়ের চোটে সেটা জিজ্ঞেস করে। সে তখন বললো সেখানে সে তার ছেলে মেয়ে স্ত্রীর জন্য কিছু জামা কাপড় কিনেছে। উল্টে সে এবার ঘুরিয়ে প্রশ্ন করছে, তোমার কাছে কিছু নেই তো? সে তখন বললো, আমার কাছে একটা সূচ পর্যন্ত নেই। তাহলে এই ভয়ের যে দৃঢ়তা, যে কাঠিন্য, যে রূপরেখা, তার মধ্যে দিয়ে কিন্তু একটা বিরাট দৃষ্টান্ত স্থাপন হলো। সেখান থেকে একে অপরের প্রতি কিন্তু তারা বিশ্বাসটা আনার জন্য সে জামা কাপড় গুলোও খুলে দেখায়, যে তার মধ্যে নেড়ে চেড়ে দেখাচ্ছে যে কিছুই তার মধ্যে নেই। সুতরাং একে অপরকে খুন করার কোন রকম জায়গা নেই, সেটাই তারা বুঝিয়ে দিল। আবার দুজনে বসলো পাশাপাশি, বিড়ি ধরিয়ে নীরবে বেশ মনোযোগ সহকারে দুজনে ধূমপান করলো খানিকক্ষণ। আচ্ছা, মাঝি এমন ভাবে কথা বলে যেন সে তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে। আচ্ছা, আমারে কইতে পারোনি এই মায়ের দইয়ের কাটাকুটি কি এর লাইগা? সুতা মজুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে, খবরাখবর সে জানে কিছু। বেশ একটু উষ্ণ কণ্ঠে জবাব দিল সে, দোস্ত তোমাকে ওই লিখবা লাগই, তারাই তো লাগাইতেছে হেই কিয়ের সংগ্রামের কথার নাম কইরা। মাঝি একটু কটুক্তি করে উঠল, এই সব আমি বুঝি না, আমি জিগাই মারামারি কইরা হইব কি? তোমাগো দুগা লোক মরবো, আমাগো দুগা মরবো, তাদের দেশের কি উপকারটা হইব? আরে আমিও তো এই কথাই কই, হইব আর কি, হইব আমার এই কলাটা। হাতে বুড়া আঙুল দেখায় সে, তুমি মরবা, আমি মরুম, আর আমাগো পোলা মাইয়াগুলি ভিক্ষা কইরা বেড়াইব। এই গেল শেষ সনের রায়টে আমার ভগ্নিপতিদের কাইটটা সাইড টুকরা কইরা মারলো। ফলে বইন হইল বিধবা, আর তার পোলা মাইয়ারা আইয়া পড়লো আমার ঘাড়ের উপর। কই কি আর সাধে, নেতারা হইল 7 তলার ওপর পায়ের উপর পা দিয়া হুকুম জারি কইরা বইয়া রইল, আর হালার মরতে মরলাম আমরাই। তারপর বলছে, মানুষ না, আমরা যেন কুত্তার বাচ্চা হইয়া গেছি, নাইলে এমন কামড়া কামড়ি লাগে কেমড়ায়। নিষ্ফল ক্রোধ। মাঝি দুহাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে। তাহলে এই কথাটার মধ্যে দিয়ে দেখো, রাজনৈতিক এবং সামাজিক দুটো দিকই কিন্তু ফুটে উঠছে। বুঝিয়ে দেওয়া হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে তারা লড়াইয়ের প্রেক্ষাপট চায় না। এখান থেকে এটা বুঝিয়ে দেওয়া হলো, উপরতলার উচ্চ শ্রেণীর মানুষ যারা, আমাদের উচ্চ পদস্থ সাধারণ ভাবে যারা নেতা গোছের মানুষ, যারা উপরিতলায় অবস্থান করে, সেই মানুষগুলো নিজেরা বাহ্যিকভাবে দ্বান্দ্বিক প্রতিদ্বন্দ্বিতামূলক বার্তা প্রেরণ করে, কিন্তু সহানুভূতির জায়গাটা কিন্তু বিরাট ভাবে রাখছেন। কেন না, আমরা দেখতে পাই উপরিতলা নেতা মন্ত্রীরা নিজেদের মধ্যে কিন্তু একটা ভালো সুসম্পর্ক বজায় রাখে, কিন্তু তাদের 2-4টে প্ররোচনামূলক উদ্দেশ্যমূলক বক্তব্যের জেরে কি হয়, সাধারণ মানুষকে সাফার করতে হয়। সাধারণ মানুষ কিন্তু তাদের জায়গায় সমস্যার একটা সম্মুখীন হয়ে যায়। তারা কিন্তু তাদের জীবন জীবিকার ক্ষেত্রে কোথাও গিয়ে বিধ্বস্ত অবস্থায় যাপন করেন। সেই কষ্টের মুখোমুখি হয়ে যে সমস্যার কথা বলেন, সেটা কিন্তু এখান থেকেই ফুটে উঠছে। বলছে যে উপরতলার লোকরাদের তো কিছু হবে না, মারামারি কাটাকাটি করে আমরা মরবো, দিন দিন যেন আমরা কুত্তার বাচ্চার মতো হয়ে যাচ্ছি, আমরা আর মানবিকতা বোধে মনুষ্যত্বের জাগরণে মানুষ হয়ে উঠতে পারছি না। এই প্রকার বক্তব্য কিন্তু তারা রাখছে। তারপরে বলছে দেখো যে
আমাগো কথা ভাবে কেডা? এই যে দাঙ্গা বাঁধলো, অহন দানা জুটাইব কোন সুমন্দি? না ওটারে কি আর ফিরা পামু? বাদামতলির ঘাটে কোন অতলে ডুইবা দিয়ে দিছে তারে? তার কি ঠিক কি? জমিদার রূপবাবুর বাড়ির নায়েব মশাই বাবুর হাত যেন হজরতের হাত, বকশিস দিত 5, নায়েবকে রায়া দিত 5, এখুনি 10টা টাকা। তাই আমার মাসে খোরাকি জুইটাতে হেই বাবু। আর কি হিন্দু বাবু আইবো আমার নায়েব? বলছে পরিবেশ পরিস্থিতি যা হচ্ছে, এর আগে সে তার কি বলে বোনের হাজবেন্ডের কথা বলেছেন, যাকে কিন্তু 4 টুকরো করে খুন করা হয়েছে। বলছে পরিবেশ পরিস্থিতি এমন, তাদের তো খুন করে দিতে পারলেই বাঁচে, কিন্তু তাদের ভিখারির দশা। তার ছেলে মেয়ে সে বিধবা হওয়ার পর তার ঘাড়ে এসে সেই দায় দায়িত্ব চেপেছে। মানুষের জীবন যে কতখানি অনিশ্চিত, সেটাই কিন্তু এই ঘটনাটার মধ্যে দিয়ে বলে দেওয়া হলো। যে দেখো, একজন সংসারের একজন মানুষ মারা যাওয়ার ফলে তার সংসারটা পুরো ভেসে গেল। সে বিধবা হলো, তার সন্তানদের নিয়ে দাদার ঘাড়ে এসে উঠতে হলো, দাদার সংসার চলে না, সে সামান্যভাবে দিন যাপন করেন, বা তার জীবনটাও কতখানি সুনিশ্চিত সেটা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে। কেননা সে আজ আছে কাল নেই, যে দাঙ্গা পরিস্থিতিতে এসে সম্মুখীন হতে হচ্ছে, সেখানে কিন্তু জীবনের কোনো সুনিশ্চিত জায়গা নেই। আবার এটাও দেখার যে সে কিভাবে কি ভাবছে, জীবনের কথাটা কিভাবে তুলে ধরছে, সেটাও কিন্তু একটা ভাববার বিষয় রয়েছে। এখান দিয়ে তুমি একটা জিনিস খেয়াল করো যে যে মানুষটি আজকের এই ভাবনা চিন্তা নিয়ে রয়েছে, সে একটা সামান্য মাঝি। তার নৌকাতে একজন নায়েব মশাই উঠতেন, সেটা নিয়ে তার মনে এখন দ্বন্দ্ব উঠছে যে এই হিন্দু মানুষটি এতদিন উঠতেন, সে আমাকে 5 টাকা বকশিস দিত এবং 5 টাকা নৌকা পারাপারের মূল্য দিত। সেইটুকু হয়তো বন্ধ হয়ে যেতে পারে, কারণ হিন্দু মুসলিমের যে দাঙ্গাটা বেঁধেছে, সেখানে আদৌ কি একজন হিন্দু মানুষ একজন মুসলিমের নৌকায় উঠবে? এই নিয়ে কিন্তু একটা দ্বন্দ্বের বাতাবরণ তৈরি হয়েছে। পরবর্তী লাইন দেখো কি বলছে, যে সুতামজুর কি এক বলতে গিয়ে থেমে গেল। একসঙ্গে অনেকগুলি ভারী বুটের শব্দ শোনা যায়। শব্দটা যেন বড় রাস্তা থেকে গলির অন্দরে দিকে গিয়েই এগিয়ে আসছে। সে বিষয়ে আর সন্দেহ নেই। শঙ্কিত জিজ্ঞাসা নিয়ে উভয়ে চোকাচুকি করে। কি করব? মাঝি তাড়াতাড়ি পুটুলিটাকে বগল দাবা করে। চলো পালাই। কিন্তু জামু কোন দিকে? শহরের রাস্তাঘাট তো ভালো চিনি না। মাঝি বলল, চলো যেই দিকে হোক, মিছামিছি পুলিশের মাইর খাবো না। ওই ঢ্যামনা গো বিশ্বাস নাই। ঠিক কথাই কইছো। কোন দিকে যাইবা কও? আইয়া তো পড়লো এই দিকে। তাহলে একটা বুটের শব্দ শুনে তাদের মনে কিন্তু সে ভয়ের বাতাবরণটা তৈরি হলো, যে এবার হয়তো আমাদেরকে হয়তো হয়তো গুলি করে মেরে দিতে পারে, বা আমাদের হয়তো একটা আঘাত আসতে পারে, তার থেকে চলো এখান থেকে পালাই। কিন্তু কোথায় পালাবো? এই শহরের রাস্তা তাদের কাছে অচেনা অজানা, তারা কিন্তু জানে না, তারা কিন্তু বুঝে উঠতে পারলো না। গলিটার যে মুখটা দক্ষিণ দিকে চলে গেছে, সেদিকে পথ নির্দেশ করলো মাঝি, মানে দক্ষিণ দিকটা যেতে বলছে। চলো বললো, চলো। কোনো গতিককে একবার যদি বাদামতলির ঘাটে গিয়া উঠতে পারি, তাহলে আর ডর নাই। মাথা নিচু করে মোড়টা পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে তারা ছুটলো। সোজা এসে উঠলো একেবারে পাটুয়াটুলি রোডে। নিস্তব্ধ রাস্তায় ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে। দুজনেই একেবারে থমকে দাঁড়ালো। ঘাপটি মেরে নেই তো কেউ, কিন্তু দেরি করাও উপায় নেই। রাস্তার এমোড় ওমোড় একবার দেখে নিয়ে ছুটলো সোজা পশ্চিম দিকে। খানিকটা এগিয়েছে, এমন সময় তাদের পিছনে শব্দ উঠলো ঘোড়ার খুরের। তাকিয়ে দেখলো অনেকটা দূরে একজন অশ্বারোহী এদিকেই আসছে। ভাববার সময় নেই। বাপাশে মেথর যাতায়াতের সরু গলির মধ্যে আত্মগোপন করলো তারা। একটু পরেই ইংরেজ অশ্বারোহী রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে গেল তাদের বুকের মধ্যে অশ্বক্ষুরধ্বনি তুলে দিয়ে। শব্দ যখন চলে গেল অনেক দূরে, উঁকিঝুঁকি মারতে মারতে আবার তারা বেরুলো। কিনারে কিনারে চলো, সুতামজুর বলে। রাস্তার ধার ঘেঁষে সন্ত্রস্ত দ্রুত গতিতে এগিয়ে চলে তারা। খাড়াও, মাঝি চাপা গলায় বলে। সুতামজুর থমকে দাঁড়ায়। কি হইল? এইদিকে আইও। সুতামজুরের হাত ধরে মাঝি তাকে একটা পান বিড়ির দোকানের আড়ালে নিয়ে গেল। এইদিকে দেখো। মাঝির সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতামজুর দেখলো প্রায় 100 গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে। ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় 10-12 জন বন্দুকধারী পুলিশ স্থানুর মতো দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে অনর্গল পাইপের ধোঁয়ার মতো হাত মুখ নেড়ে।
বারান্দার নিচে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে আরেকটি পুলিশ। অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পা ঠুকছে মাটিতে। মাঝি বললে, ওই ইসলামপুর ফাঁড়ি, আর একটু আগাইয়া গেলে ফাঁড়ির কাছে বাঁয়ের দিকে যে গলি গেছে, এই পথে যাইতে হইব আমাগো বাদামতলির ঘাট। সুতামজুরের সমস্ত মুখ আতঙ্কে ভরে উঠল। তবে? তাই কইতাছি, তুমি থাও, ঘাটে গিয়া তোমার বিশেষ কাম হইব না। মাঝি বলে, এইটা হিন্দু গো আস্তানা, আর ইসলামপুর হইল মুসলমান গো। কাইল সকালে উঠা বাড়িতে যাইবাগা। আর তুমি? আমি যাইগা। মাঝির গলা উদ্বেগে আর আশঙ্কায় ভেঙে পড়লো। আমি পারুম না ভাই থাকতে, আইস 8 দিন ঘরের খবর জানি না। কি হইল না হইল আল্লাহ জানে। কোন রকম কইরা গলিতে ঢুইকা পারলেই হইল। নৌকা না পাই সাঁতরাইয়া পার হমো বুড়িগঙ্গা। আর আরে না নামিয়া করো কি? উৎকণ্ঠায় সুতামজুর মাঝির কামিজ চেপে ধরে। কেমনে যাইবা তুমি? আবেগ উত্তেজনায় মাঝির গলা কাঁপে। ধৈর্য না ভাই, সাইরা দেও। বোঝো না তুমি, কাল ঈদ, পোলা পাইন্ডা আজ সাইন সব আইজ চান দেখছে, কত আশা কইরা রইছে, আর নতুন জামা পিনবো, বাপজানের কোলে সরব, বিবি চোখের জলে বুক ভাসাইতেছে। পারুম না ভাই, পারুম না, মনটা কেমন করতাছে। মাঝির গলা ধরে আসে। সুতামজুরের বুকের মধ্যে টনটন করে ওঠে। কামিজ ধরা হাতটা শিথিল হয়ে আসে। অর্থাৎ তাদের নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে দেখো একটা আবেগী দৃষ্টিভঙ্গি, সাংসারিক জীবনযাত্রার চালচিত্র ফুটে উঠছে। তারা কিন্তু এটা ভাবছে যে কোন যন্ত্রণার মধ্যে দিয়ে তারা পরিবেশ পরিস্থিতির শিকার হতে চাইছে। তারা এটা ভাবছে তাদের জীবনের রূপরেখার মানদণ্ডটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তারা এটা ভাবছে যে মানবতার রূপরেখার যে দৃষ্টান্তমূলক জায়গা, সেটা আর কতদূর সুগ্রীব হতে পারে, সেটার জীবনযাত্রার রূপরেখা আর কতখানি মানব দরদি হয়ে উঠতে পারে। তার কারণ তারা এক জায়গায় লুকিয়ে থেকে দূর থেকে অবজার্ভ করছে পুলিশ ফাঁড়িকে। সেখানে পুলিশরা, সেখানে ঘোড়ার জিন ধরে কেউ দাঁড়িয়ে আছে, কেউ বুটের সশব্দ আওয়াজ, কারোর বন্দুক ঠোকার শব্দ, সবকটাই কিন্তু তাদের মধ্যে উত্তেজনা এবং ভয়াবহ একটা পরিবেশ পরিস্থিতির শিকার করে তুলছে। সেটা দিয়ে তারা কিন্তু ভয়ের বাতাবরণ তাদের মধ্যে তৈরি হচ্ছে। তারা এটা ভাবছে যে জীবন কোথায় গিয়ে সুনিশ্চিত হতে পারে। কেউ ভাবছে যে এটাকে, সে কেউ পরামর্শ দিচ্ছে যে এটা হিন্দু পরিবেশ, ওই অপর জায়গাটা হচ্ছে ইসলামপুর, যেটা মুসলিম পরিবেশ। সেখানে গিয়ে যদি আমি পৌঁছতে পারি, সেখানে আমার জীবনটা অনেকটা সুনিশ্চিত হতে পারে, বা তোমার জীবনটা এখানে থাকলে অনেকটা সুনিশ্চিত হতে পারে। এই চিন্তা ভাবনার জেরেও তারা একে অপরের মধ্যে আলাপচারিতা করছে। এবং কেউ বলছে হয়তো আজ রাতটাই ওই যদি বুড়িগঙ্গার নদীটা পার হয়ে যাওয়া যায় সাঁতরে, তাহলে সে নিজের আস্তানায় ফিরে যেতে পারবে, তার প্রাণ সংশয়ের আর দৃষ্টান্ত নেই। তখনই সুতামজুর মাঝির কামিজ চেপে ধরে বলছে, তুমি কি করতে চাইছো? এইরকম তুমি করতে চেয়েও না। এই করা তুমি করলে যদি কোনো ভাবে যদি তাদের কাছে বিভ্রান্তি সৃষ্টি হয়, সমস্যা সংকুল পরিবেশ পরিস্থিতির দৃষ্টান্ত তৈরি হয়, সেই নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছে। এছাড়াও তোমার আরো আরেকটা জিনিস তোমার দেখা দিচ্ছে, সেটা হচ্ছে জীবনযাত্রার যে মানের কথা, সেটা কিভাবে কিন্তু আমাদের সমস্যা সংকুল পরিবেশ পরিস্থিতির মধ্যে আসছে, সেটার কথাই কিন্তু এখানে দেখাচ্ছে। সেটা কিরকম না, সেটা হচ্ছে জীবনের মানদণ্ডের কথা। সেই কথা কিন্তু একটা জিনিস এখানে বলতে চাইছে যে সে তার স্ত্রী, পুত্র, কন্যা, তাদের প্রতি এতটাই আবেগতাড়িত, এতটাই সে সেখানে সম্পৃক্ত হয়ে রয়েছে, তার মনে এটা হচ্ছে যে সে কিন্তু খুব কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপনের রূপাঙ্গিক কিন্তু ফুটিয়ে তোলার পক্ষপাতী হচ্ছেন। সে এটা ভাবছেন যে আমি কিভাবে এই পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যাব। তার এটা মনে হচ্ছে যে আমার সন্তান সন্ততি এবং আমার স্ত্রী হয়তো আমার অপেক্ষায় দিন যাপন করছে, সামনে পরব, একটা ঈদের মতো মরশুম রয়েছে, যেখানে তার জীবনযাপনটা কতটা ভালো হতে পারে, সেখানে সবাইকে সঙ্গে নিয়ে কতটা সুন্দরভাবে একটা সম্পর্ক, একটা দিন যাপন করা যেতে পারে, সেটা কিনা এইভাবে নষ্ট হবে। তার থেকে ওই জায়গাটাকে সরিয়ে ফেলে আমি ওই জায়গায় কিভাবে নিজেকে প্রেজেন্ট করছি, সেই জায়গাটা দেখার একটা দৃষ্টান্ত রাখো। আমি সেই সম্পর্কটাকে এখানে প্রতিস্থাপন করবার চেষ্টা করছি। আমি সেই সম্পর্কের টানে নিজের জীবনকে উপেক্ষা করে হলেও আমি তাদের কাছে ফিরে যাব। কিন্তু অপরপক্ষের মানুষটি তার মৃত্যু আশঙ্কা করে তাকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু সে তার আবেগকে আর নিজের মধ্যে সমাহিত করে রাখতে না পেরে সে কিন্তু পেরিয়ে যাচ্ছে। এইটা কিন্তু এখানে তুলে ধরছে। বলছে যদি তোমরা ধৈর্য ফেলায়, ভয়ে আর অনুকম্পায় তার গলা ভরে আসে। সে আস্তে আস্তে কামিজ ছাড়তে শুরু করে, তার হাত কিন্তু শিথিল হতে শুরু করে, তার মনের ভয়টা সে জানিয়েও ফেলে। পারবো না, ধরতে ডরাইও না, এইখান থাইকা যেন উইঠ না, যাই ভুলুম না ভাই এই রাত্রের কথা, নসিবে থাকলে আবার তোমার লগে মোলাকাত হইব, আদাব।
আদাব কথার অর্থ কি তাহলে? বিদায়। তাহলে এখানে কিন্তু বিদায় জানালো যে বন্ধু, যদি আমাদের কপালে নসিবে থাকে তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, তোমার সঙ্গে এই রাত্রির কথা জীবনে ভুলবো না, কিন্তু তুমি আমাকে এখন বিদায় দাও, আমাকে বাড়ি যেতেই হবে। আমিও ভুলুম না ভাই, আদাব। সেও কিন্তু আদাবি বলল, মানে মুসলমানি আরবি শব্দটারই প্রয়োগ করলো। অর্থাৎ এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে বন্ধুত্বের শব্দকে প্রয়োগ করা হলো। যেহেতু বন্ধু হিসেবে সে তার প্রতি যে শব্দটার প্রয়োগ করেছিল, সেও কিন্তু আজ তাকে বিদায় জ্ঞাপনার্থে সেই শব্দটারই প্রয়োগ করলো। বলছে তারপরে যে মাঝি চলে গেল পা টিপে টিপে। সুতা মজুর বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ধুকধুকুনি তার কিছুতে বন্ধ হতে চায় না। উৎকণ্ঠ হয়ে রইল সে। ভগবান, মাঝি যেন বিপদে না পড়ে। মুহূর্তগুলো কাটে রুদ্ধ নিঃশ্বাসে। অনেকক্ষণ তো হলো মাঝি বোধহয় এতক্ষণে চলে গেছে। আহা, পোলা মাইয়ার কত আশা, নতুন জামা পরবে, আনন্দ করে পরবে। বেচারা বাপজানের পরান্ত। সুতা মজুর একটা নিঃশ্বাস ফেলে। সোহাগে আর কান্নায় বিবি ভেঙে পড়বে মিয়া সাহেবের বুকে। মরণের মুখ থেইকা তুমি বাইসা আইসো। সুতা মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল। আর মাঝি তখন কি করবে? মাঝি তখন হলট। এখানে দেখো একটা কথা বলছে, এই একটা কল্পনাতাড়িত জগতে নিজের মতো করে একটা গল্পের ভাবনা ভাবছে যে হয়তো সে নিজের সন্তানের বুকে ফিরে যাবে, নিজের স্ত্রী আপন করে নেবে তাকে। এতদিন পরে তাদের যে সম্মুখীন হওয়া, একে অপরের সামনে দাঁড়ানো, সেটা কোথাও গিয়ে পূর্ণতা পাবে। এই ভালোবাসার যে দৃষ্টান্ত, সেটা কোথাও গিয়ে যেন একত্রীকরণ হবে। সেই জায়গাটা হতে হতেই হঠাৎ করে একটা হলট, একটা শব্দ পেল। এই সমস্ত ভাবনা চিন্তা সে নিজের মতো করে ভাবছিল, সেটা কি কোথাও স্তব্ধ হলো। স্তব্ধ হয়ে উঠল সুতা মজুরের বুক। বুট পায়ে কারা যেন ছুটোছুটি করছে, কি যেন বলা বলি করছে চিৎকার করে, ডাকু ভাগতা হ্যাঁ। তাহলে সবাই যেন কারা যেন বলে উঠছে যে ডাকাত পালাচ্ছে। সুতা মজুর গলা বাড়িয়ে দেখলো পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার উপর লাফিয়ে পড়লো। সমস্ত অঞ্চলটার নৈশ নিস্তব্ধতা কাঁপিয়ে দুবার গর্জে উঠলো অফিসারের আগ্নেয়াস্ত্র, মানে বন্দুক চালালো দুবার। গুরুম গুরুম দুটো নীলছে আগুনের ঝিলিক। উত্তেজনায় সুতা মজুরের হাতের একটা আঙুল কামড়ে ধরছে সে। লাফ দিয়ে ঘোড়ায় উঠে অফিসার ছুটে গেল গলির ভেতর। ডাকুটার মরণ আর্তনাদ সে শুনতে পেয়েছে। সুতা মজুরের বিহ্বল চোখে ভেসে উঠল মাঝির বুকের রক্তে তার পোলা মাইয়া, তার বিবির জামা শাড়ির রাঙা হয়ে উঠেছে। মাঝি বলছে, পারলাম না ভাই, আমার ছাওয়ালরা আর বিবি চোখের পানিতে ভাসবো পরবের দিন। দুশ্মনেরা আমাদের যাইতে দিলে না তাগো কাছে, বলে গল্পটা শেষ করছে। অর্থাৎ ভাবো কতটা ট্র্যাজিক মোমেন্ট এসে উপস্থিত হচ্ছে, যেখানে তারা যেতে চাইছে এই পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে, কিন্তু যেতে পারলো না। সেইখানে গিয়ে মুখ থুবড়িয়ে তাদের পড়ে যাওয়া, সে পড়ে যাওয়ার মধ্যে দিয়ে জীবনযাত্রার যে রূপরেখা, কোথাও গিয়ে সেটা থমকে যাওয়া, কোথাও গিয়ে আঘাতপ্রাপ্ত হওয়া। তাহলে পুলিশরা ভাবলো এটা ডাকাত, ডাকাত ভেবে তাকে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে খুন করা হলো। সে মারা গেল এবং তার রক্তে যেন সেই কিনে নিয়ে যাওয়া পরবের জন্য জামা কাপড়গুলো সব রক্তে লাল হয়ে রাঙা হয়ে উঠলো। সেইটা দেখলো সে। সুতা মজুর আর সুতা মজুরের উদ্দেশ্যে বলল যে পরবের দিন তারা চোখের জলে ভাসবে। মাঝির এই আর্তনাদ, মাঝির বক্তব্য যে তার সন্তান সন্ততিরা কাঁদবে, তার এই বলে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। এই যন্ত্রণাদগ্ধ পরিবেশের জন্য দায়ী কারা? দায়ী সমাজের সেই উচ্চতর ইন্ধন যোগানো সেই নেতা মন্ত্রীরা, যারা এই পরিবেশ পরিস্থিতিটাকে তৈরি করছে, সেই উচ্চতর শ্রেণীর মানুষেরা যারা এই পরিস্থিতিটাকে তৈরি করছে, দাঙ্গা বাঁধাচ্ছে। সাধারণ মানুষ বলতো এও হিন্দু এও মুসলমান, এদের মধ্যে তো কই দাঙ্গার পরিবেশ নেই, এদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে। তাহলে সেই ভ্রাতৃত্বের বন্ধনটাকে চাইলে কিন্তু মজবুত করা যায়, কিন্তু সেইটাতে উস্কানিমূলক প্ররোচনামূলক বক্তব্য ব্যবহার করে তাদের মধ্যে কিন্তু সম্পর্কটাকে আরো খারাপ থেকে আরো খারাপের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। যাই হোক, ঘটনা পরম্পরা এইভাবে কিন্তু শেষ হচ্ছে। আর এর মধ্যে দিয়ে আদাব গল্পের নামকরণটা কোথায় গিয়ে সার্থকতা পাচ্ছে না, আদাব হচ্ছে গল্পের শেষ কথা, যার মধ্যে দিয়ে বলতে চাইছে যে আদাব অর্থাৎ বিদায়। এই বিদায় কোথাকার বিদায়? জীবন থেকে বিদায় নেওয়া, জীবনের যে আশা আকাঙ্ক্ষা গুলো নিয়ে বেঁচে থাকা, সে আশা আকাঙ্ক্ষা গুলোর কোথাও গিয়ে অবসান হয়ে যাওয়া, সেইগুলোর কোথাও গিয়ে বিদায় জানানো। একই সঙ্গে জীবনের বিদায়, বন্ধুত্বের বিদায়, সমস্ত কিছুর বিদায় দিয়ে আমাদের গল্পের বিদায়।
আমাদের গল্প থেকে এটুকু শিখিয়ে দিয়ে গেল, ভ্রাতৃত্ববোধ এবং সাম্প্রদায়িকতা বোধ যদি মানুষের মধ্যে জাগরিত না হয়, মানুষ দিনের পর দিন মৃত্যুরই সম্মুখীন হবে, মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারবে না। সেই বক্তব্যই কিন্তু গল্পের মধ্যে দিয়ে উঠে আসছে। আশা করি গল্পটা তোমাদের বুঝতে কোনো প্রকার অসুবিধা হয়নি। আর আমার মনে হয় গল্পটা তোমাদের কাছে সহজলভ্য ভাবেই আমি উপস্থাপন করতে পেরেছি। যদি কোনো মনের মধ্যে প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর এরকম নিত্য নতুন আর কোন টপিকের উপর ভিডিও বানাবো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এই প্রসঙ্গে আরো একটা বক্তব্য তোমাদেরকে জানাই, সেটা হচ্ছে আমাদের কিন্তু একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যে গ্রুপে আমি তোমাদের বিভিন্ন রকম আলোচনার পোস্ট করি এবং বিভিন্ন কোয়েশ্চেন আনসারও কিন্তু প্রোভাইড করি। আর সেখানে তোমরা যদি মনে করো যে তোমাদের কোনো প্রশ্ন উত্তরের প্রয়োজন, তোমরা সেখানে গিয়ে সেটা দেখতে পারো, বা আমাকে যদি জানাও সেই গ্রুপে গিয়ে লিখে, আমি কিন্তু তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো প্রোভাইড করে দেব। আর তোমাদের যদি মনে হয় যে আমাদের এই গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে দেখো আমি লিংক দিয়ে দিয়েছি, সেই লিংকে গিয়ে তুমি আগে বা জয়েন হয়ে যাও টেলিগ্রাম গ্রুপে। তাহলে কিন্তু তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য এক কদম অনেকটা এগিয়ে যেতে পারবে। কেননা তোমাদের বছর শুরু হয়ে গেছে। এবছর জানো আইএসসি এবং আইসিএসসি দুটোরই রেজাল্ট ভীষণই ভালো হয়েছে, তবে আইএসসি তে বেশি ভালো হয়েছে রেজাল্ট, কারণ আমি ম্যাক্সিমাম কিন্তু রেখেছি 90 আপ। বাংলাতে কিন্তু স্কোর করা সম্ভব হয়েছে। যদি তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ো আর আমাদের নোটস গুলো একটু ফলো করো, আশা করি তোমাদের কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হবে না। তো সেক্ষেত্রে তোমরা কি প্রস্তুতি নিচ্ছ সেটা কিন্তু জানিও। তোমাদের প্রস্তুতির সঙ্গী হিসেবে আমি থাকবো, এইটুকু কথা দিচ্ছি। আশা করি তোমরাও ভালো রেজাল্ট করতে পারবে, এই আশা রাখছি। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি, আবারও পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। তোমরা প্রত্যেকে কিন্তু খুব ভালো থেকো।